নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর নিচে দেওয়া বেল আইকন ক্লিক করো যাতে তোমাদের কাছে আপডেটসগুলো পৌঁছে যায়। আগের দিন বর্ষার কথা বলেছিল অয়নদীপ, এবারে ক্যারেক্টার অ্যানালিসিস দেয় কমলিনীর। জাজকে অয়নদীপ বলে যে কমলিনী দেবীর বর 20 বছর আগে ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন একটি অফিসিয়াল ট্যুরে, এবং সেখান থেকেই সংবাদ আসে যে তিনি আর বেঁচে নেই। যদিও এই সংবাদ আসার আগে ওনার কাছে আরেকটি চিঠি আসে, যেটি এসছিল কমলিনী দেবীর হাজব্যান্ডের প্রেমিকার কাছ থেকে। কিন্তু তার হাজব্যান্ডের সম্মান রক্ষা করতে সে কথা সে কাউকে জানায়নি। তার শাশুড়ি বয়স্কা, চাইলেই ছেড়ে চলে যেতে পারতেন কমলিনী দেবী, কিন্তু সেই শাশুড়িকে ছেড়েও যায়নি। এরপরে যে ভাড়া বাড়িতে ওনারা ছিলেন সেই ভাড়া বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। তখনই ভরসার জায়গা হয়ে দাঁড়ায় এই স্বতন্ত্র বোস, যিনি কিনা ছিলেন কমলিনী দেবীর হাজব্যান্ডের বন্ধু। স্বতন্ত্র বোস বাড়িটা আবার ওদের কিনে দেয় এবং কমলিনী দেবীর শাশুড়ির রিকোয়েস্টে সেও ওই বাড়িতে গিয়ে থাকে। এত বছর ধরে কমলিনী দেবী এবং স্বতন্ত্র বোস মিলে সংসারটিকে সামলেছেন, বন্ধু হয়েই থেকেছেন। কয়েকদিন আগে কমলিনী দেবীর স্বামী আবার ফিরে আসে। তাকে ফলো করতে করতে আসে আরেকজন মহিলা এবং ছোট্ট একটি মেয়ে। পরবর্তীকালে তারা একটি বিচ্ছিরি কেসে জড়িয়ে যায় এবং তাদের জেল হয়। সেই মেয়েটিকেও কিন্তু কমলিনী দেবী ফেলে দেননি, নিজের বাড়িতে রেখেছিলেন, এরপর একটি হোস্টেলে দেন এবং পড়াশোনার খরচা এখন তিনিই চালাচ্ছেন। এত সব করার পরে ফাইনালি যখন স্বতন্ত্র বোসের শরীর খারাপ হয়, তখন কমলিনী দেবী রিয়েলাইজ করেন যে স্বতন্ত্র বোসের এবার খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে বিবাহ বন্ধন ছাড়া দুটো মানুষ দুজনের খেয়াল রাখতে পারে না, সেই কারণেই এই বিয়ের বন্ধন। এই বিয়ে কিন্তু মেনে নেয়নি কমলিনী দেবীর বড় ছেলে, এবং তাতে বরাবর ইন্ধন জুগিয়েছে বড় ছেলের স্ত্রী অর্থাৎ বর্ষা দেবী। বর্ষা দেবী অনেক প্রেশার ক্রিয়েট করে কমলিনী দেবীর ছেলের উপর। তিনি নিয়মিত অশান্তি করতেন এবং করিয়েছেন। শেষমেশ তার স্বামীকে নিয়ে সে বাড়ি ছেড়েও চলে যায়। এতে কমলিনী দেবীর খারাপ লাগলে স্বতন্ত্র বোস তাদের ফেরত নিয়ে আসে। কিন্তু এরপরে এই কিছুদিন আগে স্বতন্ত্র বোসের ইনস্টিটিউটের একটি ফাংশনের দিন বাড়িতে যখন উপস্থিত ছিল শুধুমাত্র বর্ষা দেবী এবং কমলিনী দেবীর শাশুড়ি এবং মাসি শাশুড়ি, একটি ফাইল ভুলে যাওয়ার কারণে স্বতন্ত্র বোস বাড়ি ফেরে এবং তাদের ব্যক্তিগত ঘরে গিয়ে দেখতে পায় যে এই বর্ষা দেবী কমলিনী দেবীর আলমারি থেকে সমস্ত গয়নাগাটি, শাড়ি, জামাকাপড় বের করে হাতানোর ধান্দায় আছে। চুরির দায়ে ফেঁসে যাবে এই ভয়ে তিনি স্বতন্ত্র বোসের নামে মিথ্যা অ্যালিগেশন আনেন এবং সেই বিষয়ে থানায় কেস করে। কিন্তু খুব লাকিলি স্বতন্ত্র বোসের ফোনের ক্যামেরাটা অন হয়ে যায় এবং পুরো জিনিসটা রেকর্ড হয়। কেসটা তুলে নেয় বর্ষা দেবী, কিন্তু এখন সেই জ্বালা মেটাতে তিনি কমলিনী দেবীর এগেনস্টে এই কেসটি করেছেন। অথচ এখন তিনি এসে বারবার বলছেন যে তিনি এই কেসটা উইথড্র করে নিতে চান। তো আমার প্রশ্ন একটাই, উইথড্রই যখন করে নিতে চাইছেন তখন কেসটা করেছিলেন কেন? আর কমলিনী দেবীর এগেনস্টে আপনি যা যা অভিযোগ এনেছেন সেটা কি আদৌ সত্যি? আমার তো উল্টোটাই মনে হয়। বরং আপনার যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আপনি ওনাকে মেন্টাল অশান্তিতে রেখেছেন। অয়নদীপ বলে যে মহামান্য বিচারপতির কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে কোনো মিথ্যে অভিযোগের ভিত্তিতে যেন একজন নিরপরাধ মানুষ শাস্তি না পায়। এরপরে জাজ কমলিনীকে বসতে বলে এবং বলে যে আমি স্বতন্ত্র বোসের সাথে একটু কথা বলতে চাই। জাজ জিজ্ঞেস করে স্বতন্ত্রকে যে আপনি যে এই কমলিনী দেবীকে বিয়ে করেছেন তাতে আপত্তি ছিল তার 3 সন্তানের, তাই তো? নতুন বলে যে আমরা দুজনেই অ্যাডাল্ট, দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, তাতে আপত্তি কারুর থাকুক কি না থাকুক তাতে সত্যিই কিছু আসে যায় না। কিন্তু না, আপত্তি ছিল শুধুমাত্র কমলিনীর বড় সন্তানের, বাকি দুজনের আপত্তি ছিল না, বরং তারা খুশি মনে এই জিনিসটাকে মেনে নিয়েছিল। এরপরে জাজ মিঠি এবং বাবিলের সাথে কথা বলে
মিঠি জানায় যে সে বহুদিন আগে নতুন কাকুকে তার বাবার জায়গাটা দিয়েছিলেন। তার যে এত শিক্ষা, পড়াশোনা, খরচ সবটাই নতুন কাকু ছোটবেলা থেকেই বিয়ার করেছেন এবং সারা জীবন মায়ের পাশে দাঁড়িয়েছেন এবং সেই কারণে এই বিয়েটাতে তারা খুব খুশি হয়েছে। বাবিলও এই একই কথা বলে। বুবলাই উঠে দাঁড়িয়ে বলে যে আমি উনার বড় সন্তান, যার প্রথমে আপত্তি ছিল এই বিয়ে নিয়ে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে বলতে চাই যে আমার মা যত ভালো কাজ করেছে তার মধ্যে সবথেকে ভালো কাজ হলো এই নতুন কাকুকে বিয়ে করা। শুধু আমার জন্য, আমি যেহেতু একটি ভুল মানুষকে বিয়ে করেছি, আমার জন্যই আমার বাড়িতে এত অশান্তি। কিন্তু নতুন কাকুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। জাজ ৩ ছেলেমেয়েকে বসতে বলে, স্বতন্ত্রকে ফিরে যেতে বলে এবং কমলিনীকে আবারও কাঠগড়ায় ডাকে। এরপরে জাজ প্রশ্ন করে বর্ষাকে। জাজ বলে, আমি আপনার ইতিহাস দেখলাম এবং এখনও যা শুনলাম তারপরেও কি আপনি বলবেন যে কমলিনী দেবীর বিরুদ্ধে আপনি যে অভিযোগটা করেছেন সেটা সত্যি? বর্ষা বলে যে সত্যি না হলে এমনি এমনি কেন এসব কথা বলবো। জাজ বলে, আপনি যে অভিযোগটি করেছেন সেই অভিযোগের ব্যাপারে আপনার হাজব্যান্ড কিছু জানেন না? সে দেখেনি তার মা আপনার সাথে কি কি করেছে? বর্ষা বলে যে সে কি তার মায়ের ব্যাপারে কিছু বলবে? সে তো মায়েরই সন্তান। বুবলাই উঠে দাঁড়িয়ে বলে, একদম মিথ্যে কথা বলছে। আমার মা একটা মাছিও মারতে পারে না, মানুষ মারা তো দূরের কাজ। এরপরে বর্ষার উকিল বলে, শুধু আপনি উনাদের কথা শুনলেই হবে? আমাদের কথাও তো শুনতে হবে স্যার। জাজ বলে, হ্যাঁ তো বলুন আপনাদের কথা। আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনারা যে কেসটা করেছেন তার সাপোর্টিং কোনো ডকুমেন্টস আছে কি? আপনারা কি মেডিকেল টেস্ট করিয়েছিলেন? সেই রিপোর্ট দেখাতে পারবেন? তখন উকিল বলে যে না, মেডিকেল টেস্ট কজন মেয়ার করায়, সেরকম কোনো ডকুমেন্ট নেই। জাজ বলে, তার মানে আপনি ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন না। উকিল বলে যে হ্যাঁ, সেটা সম্ভব নয়, কিন্তু আপনি যে বিচার করছেন উনার ইতিহাস দেখে সেইগুলোর কোনো মানে হয় না, কারণ এই কেসের সাথে তার কোনো যোগাযোগ নেই। জাজ বলে, একজন মানুষকে বুঝতে গেলে তার ইতিহাসটাও জানতে হয়। আপনি যদি এরকমভাবে ওকালতি করেন তাহলে তো আপনার ওকালতির ক্যারিয়ার খুব একটা ভালো দিকে যাবে না, বুঝতেই পারছি। আপনি বসুন। কুর্চি বলে যে এই বৌদি ভাই যে মাঝে মাঝে রক্ত মাংসের মানুষ সেটা আমি ভুলেই যেতাম। আমি আমার দাদার জন্য যতটা লজ্জিত হই ঠিক ততটাই আমি গর্বিত এই স্বতন্ত্র বোসকে নিয়ে। আমি মনে করি যদি কোনো আইডল ম্যাচ থেকে থাকে সেটি হচ্ছে আমার বৌদি ভাই আর এই স্বতন্ত্র বোসের। হ্যাঁ, তারা অনেক বছর পরে বিবাহ বন্ধনে যুক্ত হয়েছেন, কিন্তু সেটার জন্য আমি কৃতার্থ। কিন্তু আমি একটাই কথা বলবো স্যার, আমার বৌদি ভাই যা যা সহ্য করছে তার কোনো কিছুই সে ডিজার্ভ করে না। এরপরে শেষ বিচারটা আপনার হাতে। কোনো মিথ্যেবাদী যেন আমার বৌদি ভাইকে ফাঁসিয়ে মিথ্যে বদনাম দিয়ে জিতে যেতে না পারে। প্রসূন বলে, বিয়ের পর থেকে আমার বোন অনেক কষ্ট সহ্য করেছে, সবে সুখের মুখ দেখছে। তাই আমি বাড়ির লোক হিসেবে আমি আর আমার কাকুমণি আপনার কাছে অ্যাপিল করতে চাইছি। প্রাঞ্জল উঠে দাঁড়িয়ে বলে, কোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, বিচার ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা চাই আমাদের কমলিনী যেন একটি সুষ্ঠু বিচার পায়। বর্ষার বাবা বলে, ধর্মাবতার, আমি বর্ষার বাবা। বাবা হিসেবে আমি তো আমার মেয়ের সঠিক বিচার চাইবই। আপনি দেখবেন যেন আমার মেয়ে সঠিক বিচার পায়। বর্ষার জেঠু বলে, আমাদের মেয়ের গায়ে যদি হাত না তুলতো তাহলে আমরা এখানে আসতাম না। জাজ বলে, আপনারা কি সেটা হতে দেখেছেন? তারা বলে যে না, হতে কি করে দেখবো, আমাদের সামনে তো হয়নি। জাজ জিজ্ঞেস করে, আপনারা কি আপনাদের মেয়েকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন? বর্ষার বাবা এবং জেঠু জানায় যে হ্যাঁ। কিন্তু জাজ বলে, আমার তো দেখে মনে হচ্ছে যে আপনার মেয়েই মিথ্যে অভিযোগ করেছেন এবং সেই অনুযায়ী আমি ফয়সালা শোনাচ্ছি যে আমরা কমলিনী দেবীকে বেকসুর খালাস করলাম এবং আজকের কোর্টের কেস এখানেই শেষ হলো। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের এপিসোডে। সাবস্ক্রাইব।